আপনারা কি সবাই উপস্থিত হয়েছেন তো না? সবাই আছেন তো? গ্যাপ আছে না? হ্যাঁ। ও, ওনার কি আব্বা মারা গেছে? হ্যাঁ, মানে তাদের তো এটা ব্যক্তিগত বিষয় আলোচনা করা না যাবে, ঠিক আছে? ওরা হচ্ছে স্বামী স্ত্রী এই জন্য দায়ী। হ্যাঁ, বুঝতে পারছেন না? মানে সন্তান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ না? পিতা মাতার ভিতরে হচ্ছে কোনো গ্যাঞ্জাম রাখা ঠিক না, মানে সন্তানকে মানুষ করার জন্য, তাই না? এই জন্য হচ্ছে মানে আমরা হচ্ছে সংসার জীবনে মানে মানুষকে হচ্ছে আমি বলছিলাম না 72 ঘন্টা হচ্ছে অবজারভেশন করা উচিত, কিন্তু হচ্ছে স্বামী এবং স্ত্রী দুইজন দুইজনকে 72 ঘন্টা অবজারভেশন করতে পারে, ঠিক আছে? কিন্তু সব স্বামী সব স্ত্রী পারে না, কারোই হচ্ছে 72 ঘন্টা অবজারভেশন হয় না, বুঝতে পারছেন? মানে কিছু সময় না হলে কিছু সময় তার ব্যক্তিগত সময়ে পার করেই, বুঝলেন না? আর ওই সময়ের ভিতরেই মানুষ হচ্ছে খারাপ আচরণ তৈরি করে, মানে তাকে চেনা যায়, মানে সেই জন্য কেউ কাউকে হচ্ছে চিনতে পারে না, ঠিক আছে? আমিও আমার স্ত্রীকে চিনতে পারি না, স্ত্রীও আমাকে চিনতে পারে না। বাবা মা ভাই বোন তো অন্য কথা, না? তবে একমাত্র হচ্ছে আমরা হচ্ছে মানে ছোটবেলায় যখন আমাদের হচ্ছে মানুষকে চেনার অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা যখন থাকে না, মানে তখন কিন্তু হচ্ছে আমরা হচ্ছে খুবই হচ্ছে সময় পার করি। যেমন আমার ভাইয়ের সাথে সময় পার করতেছি, বোনের সাথে সময় পার করি, মানে 72 ঘন্টারও বেশি করি, করি না? কিন্তু সেই সময় তো আমরা কাউকে কেউ কাউকে হচ্ছে চেনার চেষ্টা করি না, কি শুধু আছে মিশি। তাহলে হচ্ছে খুবই এটা হচ্ছে একবারে প্যাথেটিক, বুঝলেন না? মানে মানে একজন হচ্ছে পিতার কাছে হচ্ছে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে তার হচ্ছে সন্তানের লাশ, ঠিক আছে? মানে সন্তানের সবচেয়ে হচ্ছে মৃতদেহ, মানে এইটা সবচেয়ে ভারী জিনিস, ঠিক আছে? আর সন্তানের কাছে পিতার লাশ অত ভারী নয়, বুঝলেন না? তাহলে হচ্ছে যাক, ওনার সন্তান যাতে হচ্ছে মানে স্বর্গে যাইতে পারে আর বেহেশত পাক, এই জন্য হচ্ছে আমাদের ধর্ম থেকে হচ্ছে দিব্যান লকানস্য গচ্ছাতু, ঠিক আছে? আরো আছে যে কীর্তাত দুষ্ট কীর্ত প্রাপ্য জানাতা বৈ প্রাপ্য জানাতা মৃত্যু কালম বশম লোকম পঞ্চম আগায় ধর্মাধর্ম সমাযুক্ত লো মোহ সমাবিত দদেহম সর্বগত্তানি দিব্যান লকানস্য গচ্ছাতু। মানে এত কিছু পড়ার পরে এইটুকু বলতে, এখন মানুষ যদি হচ্ছে বলতে না পারে তাহলে ওই শর্টটুকুই বলবে। তাহলে হচ্ছে অধিবেশন হচ্ছে আমাদের দুই দুই নম্বর অধিবেশন, যে প্রতিফলনমূলক শিখনের বৈশিষ্ট্য, যে রিফ্লেকটিভ লার্নিং, ঠিক আছে? প্রপার্টিজ আমরা বলতে পারি বা ফিচার বলতে পারি, ঠিক আছে? দ্য প্রপার্টিজ অফ রিফ্লেকটিভ লার্নিং, আমরা ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারি। কিন্তু ক্যারেক্টারিস্টিক্স সবসময় হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে হয় না, মানে মানুষের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স শব্দটা হচ্ছে ব্যবহৃত হয়। আর বাদ বাকি হচ্ছে যদি হচ্ছে বস্তু বা অন্য কিছু হয় সেখানে হচ্ছে প্রপার্টিজ শব্দটা ব্যবহার, ঠিক আছে? মানে প্রপার্টিজ শব্দটা ব্যবহার, তাহলে হচ্ছে রিফ্লেকটিভ শিখনের হচ্ছে বৈশিষ্ট্য। মডিউল হচ্ছে আপনার 1-3, মডিউল 1 আর উপমডিউল হচ্ছে 3, অধিবেশন আছে 2।
তাহলে হচ্ছে শিখনের হচ্ছে বৈশিষ্ট্যগুলো, যে প্রতিফলনমূলক শিখনের হচ্ছে বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আমাদের আছে। তাহলে আমরা হচ্ছে প্রতিফলনটা আমরা সবাই হচ্ছে জেনেছি। আমরা যখন হচ্ছে দর্পণের সামনে দাঁড়ালে হচ্ছে আমাদের একটা হচ্ছে প্রতিছবি দেখতে পাওয়া যায়, না? সেই প্রতিছবিটাকে আমরা হচ্ছে প্রতিফলন বলি, প্রতিফলন না? তাহলে দর্পণে যেটা তৈরি হয় সেইটাই হচ্ছে প্রতিচ্ছবি, সেটাই হচ্ছে প্রতিফলন। মানে আমার বডির হচ্ছে ছবি এক জায়গায় যে তৈরি হয় সেইটা প্রতিফলন, সেটা জলেও হইতে পারে এবং কোনো হচ্ছে ধাতব পদার্থের উপর হইতে পারে। মানে স্বচ্ছ পদার্থ যদি হয় সেখানেই হচ্ছে মানুষের হচ্ছে প্রতিফলন তৈরি হয়, আর অস্বচ্ছ জায়গায় প্রতিফলন তৈরি হয় না। হয় কি? এটা হচ্ছে একটা আলোর খেলা, না? যা বিহেভিয়ার অফ লাইট, বিহেভিয়ার অফ লাইট মানে লাইটের হচ্ছে আচরণ। আর এখানে যে আমাদের আচরণটা হচ্ছে এটা হচ্ছে শিক্ষার আচরণ। হ্যাঁ, মানে শিক্ষার আচরণ কি? তাহলে ওইখানে কি হয়, আলোক রশ্মি কি হয়, যে বিভিন্ন জায়গা হতে এক জায়গায় হচ্ছে কেন্দ্রভূত হয়, একটা হচ্ছে পয়েন্টে পড়ে, যেটা আমরা হচ্ছে ফোকাস পয়েন্ট বলা হয়, না? একটা ফোকাস পয়েন্টে পড়ে, আর ওই ফোকাস পয়েন্ট থেকে হচ্ছে আপনার হচ্ছে লাইট যে ইমেজ, একটা বডি ইমেজ হচ্ছে তৈরি হয়। কি দর্পণে তৈরি হয় কিনা? যুগল কি ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, মোবাইল দেখেছে। হ্যাঁ, মানে গুগলে দেখেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আছে দেখেন, এইখানে যে প্রতিফলনমূলক শিক্ষণের বৈশিষ্ট্য যেটা আছে, যে শিক্ষককে হচ্ছে অনুসন্ধিৎসু মনোভাব সৃষ্টি হয়, অনুসন্ধিৎসু মনোভাব, এবং ভুল হলে সংশোধনের সুযোগ পান। যেটা হচ্ছে আমাদের এইখানে, যেটা আছে আপনার হচ্ছে শিখন তথ্য যদি বলা হয়, তাহলে আছে থর্নডাইকের যে শিখন তথ্য আছে না, এই প্রথম লাইনটা হচ্ছে থর্নডাইকের যে শিখন তথ্য, মানে এরর অ্যান্ড কারেকশন মেথড। মানুষ আছে ভুল এবং সংশোধনের মাধ্যমেই হচ্ছে শিখনের দিকে পৌঁছায়। ভুল এবং সংশোধনের মাধ্যমে, ভুল করে সেটা সংশোধন করে, ভুল করে এবং সংশোধন করে, এর মাধ্যমে হচ্ছে মানুষ শিখনের দিকে পৌঁছায়। আমি হচ্ছে আপনার হচ্ছে বক্তব্য ধরেন হচ্ছে 3 মিনিট ধারণ করুন, আপনি যা বলবেন 3 মিনিট আপনি ধারণ করুন, ওই বক্তব্যই আপনি 3 মিনিট পরে বলতে পারবেন না। মানে যা যা বলছেন তাই তাই বলতে পারিবেন? আপনি নিজেই বলতেছেন আপনার খেয়াল খুশির মতো, না আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো কথা বলবেন, কিন্তু 3 মিনিট বলবেন, বলার পরে হুবহু ওই 3 মিনিটে মানে আ- ঠিক আছে কি? তাহলে দেখে, মানে এইখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে একটা তথ্য পাওয়া যায় না, যে আমরা হচ্ছে একজনের কাছ থেকে যে তথ্যটা পাই, মানে ওই তথ্যটা আমি যদি উপস্থাপন করি, মানে তার কিছুটা তথ্য হলো আমি বিকৃতি করি। মানে নিজের যদি আমি 3 মিনিট আমি নিজে বলতেছি, সেইটাই আমি 3 মিনিট বলার পরে আমি আবার হো হো ওই 3 মিনিট ওই কথাই বলতে পারতেছি না নিজের ক্ষেত্রেই। তাহলে আরেকজনের কাছ থেকে শুনিয়া সেই তথ্যটা কি আমি হো হো পরিবেশন করতে পারিব? অবশ্যই বিকৃতি করবে। হ্যাঁ, ঠিক আছে না? তাই মেল দিয়ে মেল ফরওয়ার্ড করলেও হচ্ছে তাও এলোমেলো হয় অনেক সময়। হ্যাঁ, সিসি তাহলে সিসি দিয়ে দেওয়া লাগে না? তাহলে দেখে মানে জিনিসগুলা, মানে আমাদের এই যে ধর্মীয় ক্ষেত্রে এই যে মানুষের আছে হাদিস গুলা তৈরি করছে না, মানে হাদিস গুলা কিন্তু এই কারণে তৈরি হয়েছে, মানে বিভিন্ন জনের মতবাদ বিভিন্ন ধরনের হয়েছে। এবং আমাদের যে পুরাণ যে দিলে তৈরি হয়েছে, মানে পুরাণ, মানে আপনাদের যেমন হাদিস, আমাদের পুরাণ, মানে হাদিসের বিভিন্ন হাদিসের মতবাদ বিভিন্ন রকম, আমাদের হচ্ছে পুরাণের হচ্ছে বিভিন্ন মতবাদ, পুরাণের মতবাদ বিভিন্ন রকম, বুঝলে না? মানে এই জিনিসটা হচ্ছে কি হয়েছে,
একজনের কাছ থেকে শুনিয়ে আর একজন বলছে, আরেকজনের কাছ শুনিয়ে আরেকজন বলছে, আরেকজন বলছে। বুঝতে পারছেন? মানে একমাত্র আছে অবিকৃত অবস্থায় আছে, ধরেন আপনাদের কোরআন, আর আছে বেদ, এবং আছে শ্রীমদ্ ভগবত গীতা। বুঝলেন না? মানে বাদ বাকি যতগুলো আছে, মানে সবগুলো হচ্ছে শ্রুতি। মানে মানে একজনের মুখ থেকে আরেকজন শুনছে, আরেকজন মুখ থেকে আরেকজন শুনছে। যখন আছে আপনি ওই যে 3 মিনিট যে বক্তব্য দিল, ওই বক্তব্য যদি আপনার দ্বারা উপস্থাপন করা যায়, তাহলে আপনি কিছু জুড়িয়া দিবেন, মানে তার সাথে যুক্ত করিয়া আপনি কিছু বক্তব্য ঢুকাই দিবেন। সেই জন্য আছে, আমি প্রথম দিনই আপনাদের ক্লাসে বলছিলাম, মানে শুরুর দিন যেদিন আমাদের উদ্বোধন, মানে উদ্বোধনী অনুষ্ঠানের দিন, দ্য ওপেনিং সেরিমনি অফ বিপিপিটি কোর্স, না, মানে ডিরেক্টলি বাই দা মম্মি, সচিব মম্মি, না, মানে সেক্রেটারিয়েট যেটা বলা হয়, সেক্রেটারিয়েট মিনিস্ট্রি অফ প্রাইমারি অফ মাস এডুকেশন। তাহলে ওনার দ্বারা যেটা হয়েছে, সেদিন আমি বলছিলাম যে আমাদের হচ্ছে ভাগবত, বলে না, ভাগবত ভাগবতের হচ্ছে শ্লোক সংখ্যা ছিল একটা, মানে ভগবান বলছে একটা, বুঝতে পেরেছেন? মানে উনি একটা কথা বলছি, মানে একটা শ্লোক বলছি, আর ওনার কাছ থেকে আছে শুনছে হচ্ছে ভগবান ব্রহ্মা, মানে সৃষ্টিকর্তা, উনি ওইটাকে 4টা বানাইছে। মানে উনি ওটাকে 4টা বানাইছে, তাহলে উনি ওটাকে 4টা বানাইছে, ওই একটা লাইনকে আছে উনি 4টা লাইন বানাইছে। আর উনি যখন আছে ইয়াকে, নারদ মুনিকে যখন বলছে, তখন বলছে হচ্ছে 100টা। মানে ব্রহ্মার কাছ থেকে নারদ মুনি শুনছে 4টা, আর নারদ মুনি যখন আছে ব্যাসদেবক শোনায় তখন শুনেছে 100টা, বুঝলেন? আর এই 100টা যখন আছে এ হচ্ছে গণেশক শুনেছে, মানে বেদব্যাস যখন আছে গণেশ ঠাকুরক শোনাইছে, মানে সিদ্ধিদাতা গণেশ, তখন হয়ে গেছে 86,000। ঠিক আছে? মানে ওই 100টা হচ্ছে কুটো শ্লোক ছিল, মানে কুটো, মানে যেটা হচ্ছে সহজে বোঝা যাইতো না। মানে উনি ওই 100টা শ্লোকও হচ্ছে মানে বিশ্লেষণ করে করে গণেশকে শোনাইছে প্রত্যেকটা শ্লোক। এই যে বিশ্লেষণ করতে যে আছে 86,000 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে মানুষ হচ্ছে হুবহুব, মানে কোনো জিনিস শুনে বলতে পারে না, একজনের কাছ থেকে আরেকজন সহজে সহজে হুবহুব নিতে পারে না। এতে প্রমাণিত হয় কি? প্রমাণিত হয় না? তাহলে তো হচ্ছে ওই কয়েকটাই থাকে। দেখেন একটা আমাদের একটা আইন বুঝতে গেলে মানে অনেকগুলো তার পরিপত্র লাগে, লাগে না? একটা আইন তার পরিপত্র অনেক, অনেকগুলো পরিবর্তনের মাধ্যমে আছে বোঝাইতে হয়। তাই শিক্ষকের অনুসন্ধানী মনোভাব সৃষ্টি হয়, মানে এই প্রতিফলনমূলক শিক্ষণে বা নেচার অফ লাইট যেটা আমরা বলি, বিহেভিয়ার অফ লাইট। আর এখানে শিক্ষণের ক্ষেত্রে আছে লার্নিংস বিহেভিয়ার, দ্য লার্নিং প্রপার্টিজ অফ রিফ্লেক্টিভ লার্নিং। তারপর আছে শিক্ষামূলক কার্যাবলীতে নিজস্ব চিন্তা ভাবনার প্রতিফলন ঘটায়। শিক্ষামূলক কার্যাবলীতে নিজস্ব চিন্তা ভাবনার প্রতিফলন ঘটায়, মানে যতই মানুষ হচ্ছে টেকনিক তার কাছে কি শিখে শিখুক, বুঝতে পারছেন না, ও নিজের হচ্ছে বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে সে কাজটা অবশ্যই করবে। যে যে বুদ্ধিমত্তাটা প্রয়োগ করে কাজটা করে বলেই মানুষের হচ্ছে কাজের হচ্ছে ভিন্নতা হয়। মানে এই যে আমার কাছে সিম্পল রান্না করার রেসিপি সবার এক, এক না, এক কিনা, কিন্তু বিভিন্ন জনের রান্নার স্বাদ বিভিন্ন রকম, বিভিন্ন রকম হয় না? মানে মানে যে স্বাদ গ্রহণকারী সে বুঝতে পারে এটা আমার মায়ের রান্না, এটা আমার বউয়ের রান্না, এটা আমার হচ্ছে ঠাকুমার রান্না, এটা আমার খালা রান্না, এটা আমার হচ্ছে ফুফা রান্না, এটা খালু রান্না, না, এটা হচ্ছে স্টার হোটেলের হচ্ছে, এটা 3 স্টারের, এটা বৈশাখীর, না, এটা হচ্ছে তাজিরের, না। তাহলে এইটা হচ্ছে এশিয়ান টেস্টের, কি? তাহলে এটা হচ্ছে ভাই ভাই হোটেলের, ওইটা হচ্ছে মহাভাগিনা হোটেল। মানে
সবগুলো হচ্ছে একটা আলহামদুলিল্লাহ, এটা মানে সবগুলো টেস্টে হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু টেস্টটা কিন্তু সবারই আলাদা, কিন্তু বাবুসি আমার মেনু কিন্তু সবগুলো একই। মানে ও হচ্ছে মনে করেন হচ্ছে মোগলাই যেভাবে তৈরি করে এও সেভাবে তৈরি করে, এও সাদা এও সাদা, কিন্তু টেস্ট আলাদা আলাদা হয়। আর সেই জন্য হচ্ছে প্রত্যেকেই হচ্ছে একই পদ্ধতি কৌশল অবলম্বন করে না, তাহলে প্রত্যেক ব্যক্তির কাছে মানুষ আছে বিভিন্ন ভাবে শেখে কি। তাহলে দেখেন, মানে সৃষ্টিকর্তা হচ্ছে সবাইকে মুখ দিয়েছে না, দিয়েছে না নাই? তাহলে দেখেন এই যে আমাদের আছে মুখের একটা বৈশিষ্ট্য দেখেন, যখন মুখখানে আছে হা করিয়া মনে করেন হচ্ছে বাতাস বের করেছেন দেখেন গরম লাগেছে না, আর যখন আছে চিকন করিয়া আছে একটা বাতাস বাইর করতেছেন তখন ঠান্ডা বের হচ্ছে কি। মানে দেখেন হা করে দিলে আছে গরম, মানে ফেস চিকন করে দিলে ঠান্ডা, বাতাস কিন্তু বাতাসই আছে, আছে না কি, আছে না? তাহলে দেখেন সৃষ্টিকর্তার কি মেকানিজম, মেকানিজম না? তাহলে দেখেন সৃষ্টিকর্তার কি মেকানিজম, এই মেকানিজম দেখেন, আপনি কি ওনার মেকানিজম ধরতে পারবেন? ধরা যাবে? তাহলে এই যে এই সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করার সময় আপনার ভিতরে যে কি মেকানিজম দিয়ে তৈরি করছে, আমাকে কি মেকানিজম দিয়ে তৈরি করছে, কেউ জানতে পারবে? কে জানতে পারে? মানে জানা অসম্ভব। সেই জন্য হচ্ছে প্রত্যেকের হচ্ছে যে শিক্ষকের স্ব-বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। তারা যে ২ নম্বরটা, যে শিক্ষামূলক কার্যাবলীতে নিজস্ব চিন্তা ভাবনার প্রতিফলন ঘটায়। মানে এই প্রতিফলন ঘটিবেই, আপনি যেভাবে শেখান শেখান। কি সৃষ্টিকর্তা কি অসীম না? ওনার কোনো সীমা পরিসীমা নাই, বুঝতে পারছেন? মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার নাম হচ্ছে ১০৮টা আমাদের হিন্দু ধর্মের মধ্যে, এবং হচ্ছে গরুর পুরাণে আছে ১০০০, মানে ঈশ্বরের নাম হচ্ছে ১০০০, বুঝতে পারছেন? মনে করেন আছে আপনাদের হচ্ছে বলে আছে ৯৯টা, কিন্তু আমি হচ্ছে একা ইয়াতে দেখছি যে ঈশ্বরকে মানে আল্লাহর নাম হচ্ছে ৪০০-র অধিক আছে। এবং আমি আরেকজন হচ্ছে ভালো হচ্ছে মানে ধর্মযাজকের সাথে কথা বলে দেখছি, কছে যে আল্লাহর নাম হচ্ছে অনন্ত। উনি বলছে মানে হুজুর কছে আল্লাহর নাম ৪০০ নয়, অনন্ত তার নাম, সৃষ্টিকর্তার নাম অনন্ত। হ্যাঁ, 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 তাহলে অনন্ত তার হচ্ছে নাম, ঠিক আছে? মানে তার হচ্ছে নামের কোনো শেষ নাই। এখানে নাম বলতে খালি নাম কিন্তু নয়, নাম বলতে হচ্ছে মানুষের গুণ, ঠিক আছে? আসমাউল হুসনা যেটা আছে মানে গুণ, মানে সে তার গুণ হচ্ছে বলে শেষ করা যাবে না, ঠিক আছে? আর সেই জন্য হচ্ছে আমাদের ওই যে ১০০০-এর কথা বলে না, সেই জন্য আছে আমাদের যারা হিন্দু আছে, মানে পূজা পানি করা দেখছেন তো নাকি? না পূজা পাঠ করা নিজেও করেন অথবা মানুষের হচ্ছে করা দেখছেন না, অথবা না করলেও আছে ওইদিকে একটু উকি মারে, হয় না? দেখবেন যে আছে মাথায় আছে এইভাবে যে শিখা আছে না, শিখা বন্ধন করে, করে না? তারা শিখা বন্ধন করার সময় হচ্ছে মন্ত্র একটা ব্যবহার করে, বলে হচ্ছে ব্রহ্মবাণী শিববাণী সহস্রাণী শতনেশ্বর বিষ্ণু নাম সহস্রাণী শিখা বন্ধনম কর্মামি অপ, ঠিক আছে? মানে ভগবান বিষ্ণুর হচ্ছে ১০০০ নাম, মানে সৃষ্টিকর্তার ১০০০ নাম, বুঝছো না? মানে ওনার ১০০০ নাম দিয়ে হচ্ছে এই মস্তিষ্কের শিখাটা হচ্ছে বন্ধন করা হয়। তাহলে এই জন্য আছে মানুষের ওনার যেমন হচ্ছে গুণ অনন্ত, সেই জন্য প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীবকে তুমি হচ্ছে অনন্ত গুণ দিয়ে হচ্ছে তৈরি করেছে, সেই জন্য কারোর সাথে কারো গুণ হচ্ছে মিলবে না। এই জন্য আমাদের শিক্ষাদেরও হচ্ছে চিন্তা ভাবনা প্রতিফলন প্রত্যেকের ভিন্ন ভিন্ন হবেই। যা শিক্ষকের স্ব-বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পায়, স্ব-বিশ্লেষণ করার ক্ষমতা। একটা জিনিসে হচ্ছে আপনাকে বিশ্লেষণ করতে দিব, আপনি একভাবে বিশ্লেষণ করবেন, আমি একভাবে করবো, উনি আর একভাবে করবে না, সবার বিশ্লেষণ সবার সাথে মিলবে না। কিন্তু কিন্তু কিছু আছে একরোখা লোক ও গাইয়া লোক আছে, ওই যে এই বিশ্লেষণটা হচ্ছে করে, ওই বিশ্লেষণটা সে সবার কাছ থেকে করে, বুঝলো না?
আর এই যে খোঁজাটা যা খুঁজতে যেই কি হয়, মানুষের সৃজনশীলতা নষ্ট করে দেয়, বুঝলো না? মানে তার সৃজনশীলতা নষ্ট করে দেয়। এই জন্য হচ্ছে শিক্ষক হওয়া খুবই কঠিন, বুঝতে পারছেন? মানে শিক্ষক হওয়া খুবই কঠিন কাজ, মানে সবাই শিক্ষক হইতে পারিবে না, এমন কঠিন কাজ, সবাই হইতে পারিবে না, বুঝতে পেরেছে? আমরা হচ্ছে এমনিতে পেটের দায়ে শিক্ষক হয়ে আছি, বুঝছে না? আমরা হচ্ছে প্রকৃত শিক্ষক নই, একমাত্র হচ্ছে প্রকৃত শিক্ষক হচ্ছে সৃষ্টিকর্তা, বুঝলেন না? আর প্রকৃত শিক্ষক উনি ছাড়া আর কেউ হইতে পারবে না, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে এই যে শিক্ষার্থীর নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গি প্রকাশ করার সুযোগ সৃষ্টি করা হয়। ওনারও হচ্ছে নিজস্ব মতামত, প্রত্যেক শিক্ষার্থী আলাদা আলাদা মতামত থাকতে পারে। তারপর হচ্ছে শিক্ষক শ্রেণীকক্ষে অন্য শিক্ষকদের শিখন শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণ পূর্বক নিজের শিখন শেখানোর কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমস্যা অনুধাবন, সমস্যা সমাধানের উপায় চিহ্নিত করতে পারেন এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সম্পর্ক বৃদ্ধি পায়। মানে শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবক সম্পর্ক বৃদ্ধি পায় যখন হচ্ছে শিক্ষকের গুণে শিক্ষার্থী গুণান্বিত হয়, হ্যাঁ, আর হচ্ছে শিক্ষার্থীর গুণে যখন শিক্ষক গুণান্বিত হয় তখনই সম্পর্ক বৃদ্ধি পাবে। যতক্ষণ না পর্যন্ত গুণের আদান প্রদান না হবে, যেটা হচ্ছে আমরা হচ্ছে কেমিস্ট্রি আছে না, রসায়ন বিদ্যা আছে, যে রসায়ন বিদ্যায় হচ্ছে বন্ধন আছে, বন্ধন আছে না, রাসায়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন আছে না? তাহলে আর বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন, আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। বন্ধন তিন ধরনের আছে। তাহলে আমরা যে সমাজ আছে, আমরা সমাজে হচ্ছে ওইখানে যেমন হচ্ছে যে আমাদের সমযোজী বন্ধন যেটা আছে, আমরা হচ্ছে সবাই হচ্ছে সমযোজী বন্ধনের মধ্যে আছি। আমাদের হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন তৈরি হবে, মানে সমাজের, বুঝতে পারছেন? যতক্ষণ আমাদের ইলেকট্রন শেয়ার না হবে বা আমাদের বৈশিষ্ট্যের আদান প্রদান না হবে, মূলত এই যে ইলেকট্রন যে শেয়ার আছে না, আমাদেরও হচ্ছে ইলেকট্রন শেয়ার, আমাদের শরীরে সবসময় ইলেকট্রন চলাচল করতেছে, ইলেকট্রন প্রোটন, বুঝতে পারছেন? এই ইলেকট্রন প্রোটন চলাচল করার কারণে হচ্ছে আমাদের শরীরে যে গরম যে হচ্ছে না, এই গরম হয়। এই ইলেকট্রন প্রোটন যদি চলাচল না করে আমাদের শরীরে ঠান্ডা হয়ে যাবে, বুঝলেন না? এই যে রক্ত যে চলাচল করে এখানে ইলেকট্রন প্রোটন চলাচল করে। আমাদের শরীরে হচ্ছে রক্তের ভিতরে আছে আপনার বাইকার্বনেট আছে, মানে ওইজ একটা, আর আছে H2CO3 একটা, ওইটা মাইনাস আয়ন, আর এটা হচ্ছে প্লাস আয়ন, যেটা হচ্ছে সবসময় হচ্ছে আমাদের হচ্ছে বাফার দ্রবণের মতো কাজ করে আমাদের শরীরে। সেই জন্য আমাদের শরীরের হচ্ছে রক্তটা হচ্ছে ক্ষারীয়, আমাদের পিএইচ হচ্ছে 7.4, মানে লবণাক্ত, বুঝতে পারছেন? আর এই যে বাফার দ্রবণটা হচ্ছে আমাদের হচ্ছে রক্তটাকে সবসময় হচ্ছে ব্যালেন্স করে, বুঝলেন না? ব্যালেন্স করে দেয়। যেটা হচ্ছে দেখুন দুই স্টেট আছে, যে মানে বাংলাদেশ এবং ভারত আছে না, বাংলাদেশ, ভারত, মায়ানমার। মায়ানমারে হচ্ছে দেখবেন যে সব দেশে আছে সীমানা প্রাচীর দেয় না, সবার হচ্ছে সীমানা প্রাচীর আছে কিনা? তাহলে হচ্ছে এই যে সীমানা প্রাচীর, ওই সীমানা প্রাচীর বাংলাদেশের সীমানা প্রাচীর আছে। দুইটা সীমানা প্রাচীরের মাঝখানে একখান ফাঁকা জায়গা থাকে, ফাঁকা জায়গা থাকে না, রাস্তার মতো একটা জায়গা থাকে, ওই জায়গাটাকে বলা হয় বাফার স্টেট বলা হয়, ঠিক আছে? মানে ওই জায়গাটা হচ্ছে বাফার স্টেট। সেই জন্য আমাদের শরীরেও হচ্ছে একটা বাফার দ্রবণ আছে। তাহলে অবশ্যই হচ্ছে আমাদের মানে বৈশিষ্ট্য আদান প্রদান করার হচ্ছে সুযোগ দিতে হবে, বুঝতে পেরেছেন? কারণ আমি আপনাদের বলি যে আমি হচ্ছে কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস, মানে এর জ্ঞান হচ্ছে আমি কোথায় পেয়েছি? আমি আমার ছেলের কাছ থেকে পেয়েছি, বুঝতে পেরেছেন? মানে আত্মবিশ্বাস অর্জন করার জ্ঞান আমি আমার সন্তানের কাছ থেকে অর্জন করেছি, মানে ছোট একটা শিশুর কাছ থেকে অর্জন করেছি। কারণ তার হচ্ছে এই আত্মবিশ্বাস আমি দেখেছি কখন,
যখন আমি তাকে এই হাতের তলায় নেই, ওই আমার হাতের তলার উপরে এঙ্কে দাঁড়িয়ে থাকেছে, কি তার আত্মবিশ্বাস, না? কি কি তার আত্মবিশ্বাস? আপনাকে হচ্ছে একজন হাতের তলায় নেকটু দেখি, আপনি দাঁড়িয়ে থাকেন নাকি? তাহলে দেখেন হচ্ছে আপনার কোনো আত্মবিশ্বাস নাই। মানে তুলে পাও পাও নাই হচ্ছে খালি ওই রকম খালি ওই রকম একটা জিনিসও আপনার দাঁড়িয়ে করানোর সুযোগ দেওয়া হবে যে এখন ফালা দেওয়া হইলে যে আপনি এখানে দাঁড়াবেন, ঠিক আছে? কি মানে আপনি কনফিডেন্সে পাবেন না। তাহলে দেখেন আত্মবিশ্বাস করার হচ্ছে এই শিখনটা, জ্ঞানটা আমি আমার সন্তানের কাছ থেকে পেয়েছি, বা আমরা হচ্ছে ছোট শিশুর কাছ থেকে শিখতে পাই। তাহলে এই আত্মবিশ্বাসের জ্ঞান অর্জন করতে গেলে আমার হচ্ছে ছোট একটা শিশু যে আছে, ওই হচ্ছে আমার গুরু, ওই আমার হচ্ছে শিক্ষক, ঠিক আছে? তাহলে হচ্ছে বয়সের উপরে কেউ গুরু, কেউ শিষ্য হয় না, কেউ ছাত্র এবং কেউ শিক্ষক হয় না, সবাই সবার হচ্ছে গুরু হতে পারে। কি যখন হচ্ছে যখন একটা মানুষ মানে সবার কাছ থেকে জ্ঞান অর্জন করার হচ্ছে মানসিকতা তৈরি হবে, হ্যাঁ, মানে তখনই হচ্ছে তার কারোর সাথে কোনো ঝামেলা হবে না, বুঝলেন? তখন তার কারোর সাথে ঝামেলা হবে না। তারপর হচ্ছে বলছে প্রতিফলনমূলক শিখন অনুশীলনের বিভিন্ন কৌশল, মানে আমাদের যে প্রতিফলন গুলো আছে আমরা ঘটাবো, মানে কোন কোন জায়গায় হচ্ছে এই কৌশলগুলো আমরা অর্থ করতে পারি। সেই জন্য আছে ক্ষেত্র আছে যে প্রতিফলন শিখনের অনুশীলনেও, মানে টিএসএন ও লেসন স্টাডি কৌশলের মাধ্যমে। টিএসএন এটা হচ্ছে আমার হচ্ছে টিচার সাপোর্ট নেটওয়ার্ক, টিএসএন, টিচার্স সাপোর্ট নেটওয়ার্ক, এন তে আছে নেটওয়ার্ক, আর এস তে সাপোর্ট, টি তে টিচার সাপোর্ট নেটওয়ার্ক, টিএসএন। এবং লেসন স্টাডি যেটা আমরা হচ্ছে পাঠ সমীক্ষা বলি বাংলায়, বলি হচ্ছে পাঠ সমীক্ষা। টিএসএন হচ্ছে যেমন আমরা হচ্ছে মুক্ত পাঠ আছে না, মুক্ত পাঠে কোর্স করি না, যখন আপনারা হচ্ছে ইয়া করছেন, ওই কারিকুলামের ট্রেনিং করছেন, ডেসিমেশন কোর্সটা, তখন মুক্ত পাঠে ট্রেনিং নিয়েছেন না? হ্যাঁ। তারপরে আছে গণিত অলিম্পিয়াড, তারপরে আপনার আছে শিক্ষক বাতায়নের থেকে কন্টেন্ট ডাউনলোড করেন অনেক সময়, ওইখানে কন্টেন্ট ডাউনলোড করলে হচ্ছে আপনি আপনার মতামত ওইখানে দেন, কন্টেন্টটা দেখে ফির ওই মতামতের আলোকে আপনি হচ্ছে আপনার মতামত দেন, দিয়ে হচ্ছে শিক্ষকের ভিতরে একটা হচ্ছে ওইখানে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে না। এখন আমাদের হাতে এই যে এখন আমরা টিচার সাপোর্ট নেটওয়ার্ক, আমরা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি না? তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমরা হচ্ছে শিক্ষামূলক আলোচনা করি, আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতেছি না, এবং ওইখান থেকে আমরা হচ্ছে কিছু তথ্য পাচ্ছি, একটা একটা নেটওয়ার্ক, মানে শিক্ষকদের ভিতরে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, মেসেঞ্জার গ্রুপ, এগুলো আছে টিচার সাপোর্ট নেটওয়ার্ক। আর লেসন স্টাডি, ওইখানে কিন্তু আমরা হচ্ছে প্রতিফলন পাই না, টিচার সাপোর্ট নেটওয়ার্ক, হোয়াটসঅ্যাপ থেকে আপনি প্রতিফলন পাচ্ছেন না। তারপর আছে লেসন স্টাডি, এই লেসন স্টাডি কার্যক্রমটা আপনাদের মানে এই ট্রেনিং চলাকালীন অবস্থায় এই বিদ্যালয়গুলোতে করতে হবে, একটা বিজ্ঞানের উপর আর একটা হচ্ছে গণিতের উপর, দুইটা লেসন স্টাডি আপনাদের হবে, যেটা হচ্ছে শিক্ষকরা হচ্ছে একসাথে গুরু ওয়াইজ হচ্ছে কাজটা করবে। যদি আপনাদের 6 জন করে পাঠানো হয় তাহলে 3 জন করে কাজটা করতে হবে। মানে কিভাবে, আপনি একটা তুলনামূলক কঠিন পাঠ, যে পাঠটা আপনি পূর্বে হচ্ছে বিদ্যালয়ে দিয়েছেন, কিন্তু হচ্ছে আশানুরূপ সেখানে হচ্ছে ফল পাননি, মানে আপনারই বুঝতে অসুবিধা ছিল শিক্ষক হিসেবে, মানে পাঠটাতে আপনারই গ্যাপ ছিল, আর আপনার গ্যাপ থাকলে শিক্ষার্থীরও গ্যাপ হবে, মানে সেই গ্যাপটা পূরণ করার জন্য আপনি ওই সমস্যাটা চিহ্নিত করলেন, করার পরে হচ্ছে আপনি পরিকল্পনা করলেন যে এটাকে লেসন প্ল্যান করুন, করার পরে ওর উপকরণ যা যা যাবতীয় লাগে, মানে উপকরণ তৈরি করলেন, করার পর ওটা আপনাদের ভিতরে হচ্ছে মক ক্লাস তৈরি করলেন, মানে ডেমো ক্লাস নিলেন, নিয়ে দেখলে যে এই যে পারফরমেন্স ভালো হচ্ছে, নিজেদের ভিতরে ফিডব্যাক নিলেন, মানে ফিডব্যাক মানে হচ্ছে সি করলেন, করার পরে তারপর দেখছেন যে এইখানে আরো একটু কারেকশন করা দরকার, আবার কারেকশন করে আবার উপকরণ তৈরি করলেন, করার পরে আপনি হচ্ছে বিদ্যালয়ে বাচ্চাদের হচ্ছে সামনে উপস্থাপন করলেন,
ওইখানেও শিক্ষকরা হচ্ছে আপনার সকল শিক্ষক মিলে হচ্ছে এই পর্যবেক্ষণ চেকলিস্টের মাধ্যমে পর্যবেক্ষণ করলে। তাহলে এই যে স্টাডিটাকে বলা হচ্ছে প্ল্যান ডু সি, ওটা বলা হয় প্ল্যান ডু সি, মানে প্রথমে পরিকল্পনা, তারপর বাস্তবায়ন, তারপরে হচ্ছে মূল্যায়ন। এই যে সাইকেলটাকে বলা হয় লিসন স্টাডি। তারপর আছে কর্মসহায়ক গবেষণা, অ্যাকশন রিসার্চ। এই কর্মসহায়ক গবেষণাটা মনে করেন আপনাদের হচ্ছে এখন হচ্ছে নিজ বিদ্যালয়ে যারা হচ্ছে 4 মাসের কার্যক্রম আছে, মানে তাদেরকে হচ্ছে করতে হবে কর্মসহায়ক গবেষণা। মানে আপনার বিদ্যালয়ে কতিপয় শিক্ষার্থী বাংলা বা ইংলিশে, গণিতে বা বিজ্ঞানে অদক্ষ, মানে বোঝে না, কিছু কিছু সেশন বোঝে না, মানে সেই সেশনটা কেন বুঝলো না, হ্যাঁ, মানে কেন হচ্ছে এই জ্ঞানটা তার অর্জন হইল না, তার যে অনুসন্ধান এবং সমাধান এই করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় কর্মসহায়ক গবেষণা। তারপর আছে কেস স্টাডি। কেস স্টাডি তো আমি গত ক্লাসে আমি দেখাইছিলাম না, কেস স্টাডি যে একজন শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ, আরো অনেকগুলো কারণ আছে, নিয়ে এসে তাকে হচ্ছে বিদ্যালয়ে হচ্ছে নিয়ে আসার পর মাতৃস্নেহ দেওয়ার পরে এবং হচ্ছে আপনার শেখানোর পদ্ধতি কৌশল অবলম্বন করিয়া তাকে আবার হচ্ছে তার ভালো ফলাফল করিয়া তাকে হচ্ছে প্রথম স্থানে অধিকার করানো, বা হচ্ছে সে অমনোযোগী ছিল তাকে মনোযোগী করানো, কেস স্টাডি। তারপর হচ্ছে পাট্টিকা প্রণয়ন। হুম, প্ল্যান ডু সি, প্ল্যান, PLAN, প্ল্যান। প্ল্যান মানে পরিকল্পনা, আর ডু মানে খালি ড ইস্যু, মানে DO, ডু। ডু মানে আছে বাস্তবায়ন, আর সি মানে SEE, সি মানে আছে দেখা। ঠিক আছে, ওইখানে বলা আছে প্ল্যান ডু সি, প্রথমে আছে পরিকল্পনা, বাস্তবায়ন, আর সি মানে আছে মূল্যায়ন, মানে এভলিউশন না বলা হচ্ছে সি। বুঝতে পারছেন? প্ল্যান ডু সি। তারপর আছে পাট্টিকা প্রণয়ন। এই পাট্টিকা আপনি যদি পরপর 2টা লেখেন, লিখলে 3টা দিনে অবশ্যই আপনাদের পাট্টিকাটার মান ভালো হবে। ঠিক আছে, তাহলে এইখানেও আছে আপনার একটা প্রতিফলন হয়। তারপর আছে নোটবুক অনুসরণ। নোটবুক, এই যে আপনারা হচ্ছে ডায়েরি নিয়েছেন না, মানে ডায়েরি দেখবেন যে আজকে ডায়েরিটা যেভাবে লিখেছেন, তারপর দিন দেখবেন ডায়েরিটা আরো ভালোভাবে লিখবেন। মানে নোটবুকটা অনুসরণ করলেও আপনার একটা প্রতিফলন হবে। তারপর আছে রিফ্লেক্টিভ জার্নাল লিখন ও অনুসরণ। অনুসরণ রিফ্লেক্টিভ জার্নাল, মানে রিফ্লেক্টিভ জার্নাল মানে আপনি আজকে কি কি কাজ করেছেন, এই কাজ করার পরে পরে আপনি কি শিখলেন, না, আর হচ্ছে এই যে কাজগুলো করলাম, এই কাজটার মধ্যে কোন কাজটা আমি ভালোভাবে করতে পারলাম না, যখন এইটা উপলব্ধি হবে তখনই আপনার একটা রিফ্লেকশন হবে এবং তখন আপনার একটা উন্নয়নের দিকে আপনি যাবেন। ধরেন আজকে আপনি মানে ইংলিশ পড়াচ্ছেন, ইংলিশে মানে ওরা 3য় শ্রেণীতে পড়াচ্ছেন, পড়াচ্ছেন যে হেয়ার দ্য ফেভারিট মিন্স, হেয়ার ফেভারিট মিন্স, যে এইটার অর্থ পড়াইলেন, মনে করেন যে মোস্ট লাইকলি ডিসলাইক, না, শিক্ষার্থীদের পড়াইলেন 3য় শ্রেণীতে, তাহলে হচ্ছে ফেভারিট যে শব্দটা আছে এর মিনিংসটা কি, যে অনেক শিক্ষার্থী জানে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে মানে হেয়ার ফেভারিট মিন্স, তারপরে আরেকটা মনে করেন পরের পরে যে লাইনটা আছে, মানে হেয়ার দ্য গেম মিন্স, হেয়ার দ্য গেম মিন্স, ওখানে স্পট লেখা আছে, না, তারপরে আছে রিডিং বুকস লেখা আছে, মনে হয় ওই পাতা আপনার হচ্ছে 3য় শ্রেণীর আছে এই প্রথম অথবা 2য় পৃষ্ঠার মধ্যে এই মানে এই পড়াটা আছে ইংলিশ বইয়ের। বুঝতে পেরেছেন? এর ফেভারিট মিন্স, যে জনপ্রিয় সমর্থক শব্দ কি, অর্থ কি, তারপর আছে গেমের অর্থ কি বাংলা, না, তাহলে অনেক শিক্ষার্থী আছে পাচ্ছে, অনেক শিক্ষার্থী পারতেছে, তাহলে কেন পারলো না,
না, আপনি হচ্ছে এখানে এটা পড়ালেন, তাহলে এখান থেকে একটা আপনার রিফ্লেকশন আসবে না? তারপর হচ্ছে তারা হচ্ছে মনে করে যে বই পড়া, যে বই যখন বার করে তখন বইটা ধরতে পারতেছে না। মানে বইটা কিভাবে হচ্ছে ধরতে হয় সেটা জানে না। না, মানে টেক দ্য বুক অন ইওর হ্যান্ড। না, টেক দ্য বুক অন ইওর হ্যান্ড, মানে কিভাবে আপনি আছে বইটা হাতে ধরবেন, কি মানে এটাও হচ্ছে পারে না। বই ভালো করে ধরা না মানে ধরতে না পারার কারণে কিন্তু বই ছিঁড়ে যায়, তাই না? যায় না? ছিঁড়ে যায় কিনা? তাহলে এই যে বই ধরার কৌশলটা, এইটা অবশ্য আপনাকে জানতে হবে। তারপরে আছে, তাহলে এই যে প্রত্যেকটা কাজের মধ্যে থেকে মানুষের একটা করে রিফ্লেকশন আসে। মানে রিফ্লেকশনটা কখন আসে বুঝছেন? মানে রিফ্লেকশনটা আসে হচ্ছে জ্ঞানী লোকের বেশি আসে। তাহলে আমাদের হচ্ছে যে মানে জ্ঞান অর্জন করার যে তিনটা ধাপ রয়েছে, একটা বলেছিলাম হচ্ছে অহংকারী ধাপ, না, তারপর হচ্ছে বিনয়ী ধাপ, আর অজ্ঞানতার ধাপ। হুম, হ্যাঁ, হ্যালো, কি এই ক্লাসে? আমি তো খেয়ে টেয়ে চলে আসছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। Yes. তারপরে আছে দেখবেন আছে প্রশ্নোত্তর এবং শিক্ষার্থীর নিকট থেকে ফলাবর্তন নাও। মানে প্রশ্নোত্তর আর শিক্ষার্থীর নিকট থেকে ফলাবর্তন নেওয়া। প্রশ্ন কিন্তু সবাই করতে পারে না, বুঝতে পেরেছেন? মানে প্রশ্ন হচ্ছে ওই বিষয়ের উপর প্রশ্ন সবাই করতে পারে না। না, ফলাবর্তনটা হচ্ছে যে আপনি হচ্ছে ও যে পারতেছে কিনা, আসলে ওইটা সঠিক না ভুল, হ্যাঁ, মানে সঠিক যদি না হয় তাহলে তাকে সেটা হচ্ছে ঠিক করে দেওয়া। ঠিক আছে, এই যে ঠিক করে দেওয়াটাকে বলা হচ্ছে ফলাবর্তন। যেমন মানে এখানে কেউ আছে পদার্থ বিজ্ঞান পড়াশোনা করছেন বা সায়েন্সে পড়াশোনা করছেন, কেউ আছেন সায়েন্স স্টুডেন্ট আছে না? তা সায়েন্সের স্টুডেন্ট যদি হন, না হলেও অল্প একটু একটু হইলেও হচ্ছে ইলেকট্রনিক্স পড়াশোনা আছে, মানে ইলেকট্রনিক্স এর উপর তার একটু হলে দুই তিনটা পাতাতে সে উল্টাইছে। তাহলে ইলেকট্রনিক্সে দেখবেন সার্কিট আছে, মানে সার্কিট, মানে সার্কিট হচ্ছে দুই ধরনের হয়, বুঝছেন না? মানে একটা ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট। ঠিক আছে, ক্লোজ সার্কিট, ওপেন সার্কিট। আর একটা সার্কিট আছে যেটা হচ্ছে ফিডব্যাক সার্কিট। মানে ক্লোজ সার্কিটের ভিতরে হচ্ছে অ্যাম্পলিফায়ার আছে। এই আমরা যে রেডিও যে বাজাই না, রেডিওটাকে আগে হচ্ছে অ্যাম্পলিফায়ার বলা হয় বা ট্রানজিস্টর। আগে সেজন্য আছে বিয়ে শাদী যখন হইতো যে কি কি আছে ডিম এন্ড পাল্প, এই কথাটা ব্যবহার হইতো না। মানে ডিমান্ড কি দেওয়া হয়, ডিমান্ড তো হইতো না ডিমেন্ড, মানে ডিমেন্ড ছিল যে রেডিও ঘড়ি ট্রানজিস্টর, না, রেডিও সাইকেল ট্রানজিস্টর, না, বা ঘড়ি সাইকেল ট্রানজিস্টর, মানে রেডিও কইতো না, আগে বলতো ট্রানজিস্টর। মানে রেডিওটা ট্রানজিস্টর দিয়ে তৈরি। তাহলে ওই যে ট্রানজিস্টর যে আছে না, ট্রানজিস্টরে অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হইতো। তাহলে অ্যাম্পলিফায়ারে হচ্ছে একটা হচ্ছে ফিডব্যাক সার্কিট থাকে। মানে ফিডব্যাক সার্কিট মানে হচ্ছে ওইটা হচ্ছে এইরকম। আমরা এখন হচ্ছে ওই যে যখন হচ্ছে টাকা পয়সা পাইতো না, পাই না, বেতন পাই না। তাহলে বেতন পাওয়ার সময় দেখবেন মানে যারা হচ্ছে আয়করের আন্ডারে আসছেন, মানে ইনকাম ট্যাক্স, তাহলে দেখবেন যে সরকার আছে আপনি যেটা আয় করছেন ওইখান থেকে কিছু টাকা কাটি নেওয়া হয়েছে, 10% কাটি নেয় না? তারপর আছে যে কোনো কিছু জিনিস যদি কেনাকাটা করতে চান তাহলে সেখানে 15% এখন কেটে নিচ্ছে। উৎসে কর, ভ্যাট, ভ্যাট নিচ্ছে কিনা? আপনাকে দেখানো হচ্ছে যে আপনার হচ্ছে 100 টাকা দেওয়া হইলো, আর সেখান থেকে 15 টাকা নিয়ে থাওয়া হচ্ছে, তারপর 10 টাকা নিয়ে থাওয়া হচ্ছে, না? সেই রকম আছে আগে গ্রামে বা এখনো গ্রামে দেখবেন আছে মুষ্টির চাল রাখা হয়।
মুষ্টির চাউল রাখে না, মানে এই যে যতগুলো চাউল দিয়ে মনে হচ্ছে 5 গ্লাস চাউল খায়, মানে 5 জন বাড়িয়েছে তো 5 গ্লাস। তা 5 গ্লাস চাউল হচ্ছে মাপি ধুইয়া, আর একটা আলাদা হচ্ছে হাঁড়ি করা আছে বা পাইলা আছে। হ্যাঁ, হাঁড়ি অথবা পাইলা বা পাতিল যেটাকে আমরা বলি ভালোবাসা না। আর পাইলা কইলে সবচেয়ে মনে লাগে না, মানে ভালো লাগে। ঠিক আছে, তাহলে এই যে পাইলা আছে যে বা পাতিল যে আছে, তাহলে এই পাতিলের ভিতরে কি ওইখান থেকে 2 মুঠি চাল হচ্ছে উঠে রাখা হয় না। তাহলে ওই যে চালটা যে আছে, ওই চালটা আছে অভাবের দিনে মানুষের কাজে লাগে না, অভাবের দিনে কাজে লাগে। সেই রকম হচ্ছে এই যে সরকার, মানে সরকার যে এই যে করগুলো যে নিয়ে রাখে না, নিয়ে রেখে দেখা যায় আমাদের যদি কোনো ফান্ডের হচ্ছে প্রবলেম হয়ে যায় সরকারে, তাহলে এই ফান্ডটাকে সে কাজে লাগে। সেই জন্য দেখবেন আমাদের আরো আছে কি যৌথ বিমা কল্যাণ তহবিল করে 100 টাকা 150 টাকা করে কেটে নেয়, নেয় না? এবং আছে যারা আছে ট্যাক্সের আন্ডার আছে, না হইলেও তাকে 250 টাকা করে কাটতে হয় মাসে, 250 টাকা করে কেটে রাখতে হয়। তাহলে এই যে জিনিসটা আছে এইটা পরবর্তীতে ফিডব্যাক হিসেবে কাজ করে। তা ওই রকম আছে ওই যে অ্যাক্টিফায়ার যে সার্কিট আছে, ফিডব্যাক অ্যাক্টিফায়ার সার্কিট, অ্যাক্টিফায়ার সার্কিটের আছে আউটপুট কিছু ভোল্টেজ, মানে ইনপুটে যে ভোল্টেজ আছে সেই কিছু ভোল্টেজ ওই ফিডব্যাক সার্কিটে দেওয়া হয়। ঠিক আছে, ওই ফিডব্যাক সার্কিটে যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা ফির আবার হচ্ছে ইনপুট হিসেবে কাজ করে, মানে ইনপুট হিসেবে কাজ করে। এইটা হচ্ছে কি হয় সিস্টেমটা কি, আমাদের হচ্ছে দেহের ভিতরে যদি সিস্টেম হয় না, মূলত আমরা হচ্ছে এই যে সাবসারফেস লেয়ার থেকে জল খাই না, পানি খাই কিনা, খাই কিনা? তাহলে এই সাবসারফেস লেয়ারের উপরে, তার উপরে আমরা পায়খানা করি, প্রস্রাব করি, করি না? তাহলে এই যে এটা হচ্ছে ফিল্টার আকারে যায় নিচে যাপন, আপনার যে গু আছে মুদ যেটা আছে, যেটাকে আমরা পায়খানা এবং প্রস্রাব যেটা বলতেছি না, তাহলে এই যে মুদটা কিন্তু হচ্ছে আর পায়খানাটা, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কি ফিল্টারিং হয়, ফিল্টারিং হওয়ার পরে ফির আপনি ওইটাকে ওঠে ওঠে খাচ্ছেন কি। তাহলে হচ্ছে এই যে পায়খানা প্রস্রাবটা আমরা যাচ্ছে কি বলেন, আপনি মাটির ভিতরে যাচ্ছেন, ওইটা রিফাইন হয়ে চলে আসতেছে না। তাহলে এই যে এইটা হচ্ছে ফিডব্যাক, ঠিক আছে, মানে এইটাও ফিডব্যাক, মানে এই জন্য হচ্ছে মনে আছে আমেরিকা অথবা জাপান, জাপানে হইতে পারে, জাপানে হচ্ছে একটা যন্ত্র আবিষ্কার করছিল, হয় যে একটা যন্ত্র যে পায়খানা প্রস্রাব করে করার পরে ওইটা পিউরিফাইড হয়ে আবার ভালো জল হয়ে চলে এসেছে, বুঝলেন না, মানে পরিবেশ রক্ষার্থী। হ্যাঁ হ্যাঁ, না ওরাতে যে বজ্র পদার্থ গুলো যে আছে না, মানে যেগুলো আছে নষ্ট জল, মানে এই জলগুলোকে পিউরিফাই করে, মানে ফিল্টারিং করে আবার হচ্ছে পুনরায় ব্যবহার করে, রিসাইকেল করে, বুঝলেন না? সেটা হচ্ছে আপনার হচ্ছে ওই 3 আর, আমি আপনাদের বলছি না 3টা আর, মানে রিউজ, রিসাইকেল, রিপ্রোডাকশন, রিউজ, রিসাইকেল, রিপ্রোডাকশন, মানে এই পদ্ধতিতে ব্যবহার করা যায় শিক্ষার্থীর নিকট থেকে ফলাবর্তন নেওয়া। তাহলে হচ্ছে এই দেখেন, আপনি হচ্ছে শিক্ষার্থীকে শেখাচ্ছেন না, শেখাচ্ছেন কিনা, যখন হচ্ছে তারা যে প্রশ্ন করেছে উত্তর করেছেন, করার পরে দেখা যায় ওই যে আপনি যা শিখেছেন তার হচ্ছে কিছু উত্তর, দেখা যাচ্ছে আপনি যা শিখেছেন তার সাথে কিন্তু ভালো লিখতে পারে, লিখতে পারে না, লিখতেছে কিনা? তাহলে ওইখান থেকেও আপনি কিছু শিখতে পারেন, তাহলে ওইখান থেকে আপনারও ফিডব্যাক হচ্ছে, আর যে পারে না আপনি আবার তাকে দিচ্ছেন। তারপর আছে পিয়ার, এই যে পিয়ার অবজারভেশন, আর পাক্ষিক সভায় পাঠ সম্পর্কিত মত বিনিময় ইত্যাদি। এই যে পিয়ার, এটা হচ্ছে আপনার হচ্ছে নেটওয়ার্কিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে পিয়ার অবজারভেশন মানে হচ্ছে মুখোমুখি হচ্ছে তাকে হচ্ছে অবলোকন করা, ভালো বাংলায় অবলোকন করা, মুখোমুখি অবলোকন করা। আর হচ্ছে যেটিকে আমরা হচ্ছে পিয়ার অবজারভেশন মানে পর্যবেক্ষণ বলে থাকি সাধারণত, ঠিক আছে। আর পিয়ার মানে হচ্ছে মুখোমুখি, আমাদের যে কমিউনিকেশন যেটা আছে না, এই যে কয়েকদিন আগে আছে আমাদের যে বাংলাদেশে একটা স্যাটেলাইট উদ্বোধন করছে না, মানে স্বৈরাচারী সরকার যেটা করছে,
একটা স্যাটেলাইট দেয় নাই, এখন তো নাম উচ্চারণ করা যাবে না সেই জন্য বলতেছি না। তাহলে এই যে সরকার দিয়েছিল যেটা, তাহলে এই যে এটার মাধ্যমে হচ্ছে আমাদের একটা কমিউনিকেশন হচ্ছে। আমাদের পৃথিবীটা হচ্ছে কত 360 ডিগ্রি না, পুরোটা 360 ডিগ্রি। এখন এই যে পুরো পৃথিবীটাকে যদি আপনি কমিউনিকেশন করতে চান, তাহলে আপনার কাছে মিনিমাম 3টা স্যাটেলাইট লাগবে, মানে 3টা জিও স্টেশনারি স্যাটেলাইট লাগবে। জিও স্টেশনারি 3টা স্যাটেলাইট লাগবে। তাহলে এই যে 3টা স্যাটেলাইট হচ্ছে, প্রত্যেকটা স্যাটেলাইটে আপনার কাছে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি 180 ডিগ্রি কোণে রাখতে হবে, না 120 ডিগ্রি, 120 ডিগ্রি 120 ডিগ্রি করে রাখতে হবে তিনটায়, মানে 120 ডিগ্রি করে রাখতে হবে। তাহলে 120 ডিগ্রি করে যদি রাখেন, তাহলে হচ্ছে পুরা পৃথিবীতে আছে আপনি হচ্ছে কমিউনিকেশন করতে পারবেন। তাহলে এই যে 120 ডিগ্রি করে যদি রাখেন, তাহলে হচ্ছে লাইন অফ সাইট কমিউনিকেশন হবে, লাইন অফ সাইট কমিউনিকেশন। এই যে শব্দ শুনছে নাকি, লাইন অফ সাইট কমিউনিকেশন হবে। মানে এই লাইন অফ সাইট কমিউনিকেশনের করতে গেলে এই যে 3টা স্যাটেলাইট আপনার লাগবে 120 ডিগ্রি করে রেখে। তাহলে এই যে কমিউনিকেশনটা আছে, লাইন অফ সাইট যে কমিউনিকেশন, এইটাকে বলা হয় পিয়ার অবজারভেশন। এইটা পিয়ার অবজারভেশনটা আছে শিক্ষক শিক্ষার্থীর, শিক্ষক শিক্ষার্থীর মানে শিক্ষক সরাসরি দেখেবি, মানে আরেকজনের দ্বারা না দেখে সরাসরি যার কাছে যা হচ্ছে অবজারভেশনটা করবে, পিয়ার অবজারভেশন। তবে আমি আছে মনে করেন আপনাদের মানে জ্ঞাতার্থে বলি, আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে বিভিন্ন কথাবার্তা বলি, বিভিন্ন সেশন পরিচালনা করি না। ধরেন হচ্ছে যে কথায় মানুষের আনন্দ হয় এবং মানুষের বা শিক্ষার্থীর বা মানুষের আনন্দ হয় এবং মানুষের হচ্ছে হাসির উদ্বেগ হয়, হয় না? হ্যাঁ, লাফিং হয় আবার আনন্দের উদ্যোগ হয় এবং মানুষের মনত কথাটা বসে দেখে, তাহলে মনে করুন যে ওইখানে কোনো শিক্ষণ অর্জন হয় নাই। বুঝতে পেরেছেন? মানে ওই জায়গায় কোনো শিক্ষণ অর্জন হয় নাই, মানে ওইখানে আপনি কিছু দিতে পারেন নাই। কারণ আছে একজন আমার যদি শ্রেণী কক্ষে আমার শিক্ষার্থী যদি আমি আছে একসাথে যদি মারামারি করে দেই, ইয়া করে দেই, গন্ডগোল করে দেই, তাহলে কিন্তু খুব আনন্দিত থাকবে, কি থাকবে না, মানে ওর খুশির সীমানা থাকবে না। তাহলে এটা মাথায় রাখবেন যে কেউ মানে আনন্দিত বা এনজয় মানে খুব করতেছে, মানে মনে করবেন যে সেই জায়গায় কোনো শিক্ষণ সংগঠিত হয় নাই, মানে ওইখানে আপনি কিছু আছে আপনার পারফরমেন্স নাই। হ্যাঁ, মানে যেই মনে করেন যে ওই স্যারের ক্লাস আছে আমার খুব হচ্ছে ভালো লাগছে, আমরা খুব আনন্দ উপভোগ করলাম, তাহলে বুঝে নেবেন যে ওইখানে কোনো ক্লাসে হয় না। এখন আছে মা- বাস্তব সত্য, বুঝতে পারছেন? এবং হচ্ছে দেখবেন হচ্ছে শিকড় হয় তখন, মানে যেই শব্দ যেই কথা মানুষকে হচ্ছে ভাবিয়ে তোলে এবং হচ্ছে মানুষকে হচ্ছে 1 সপ্তাহ বা 1 মাস বা সারা জীবন ভাবায়, ঠিক আছে? মানে সেই হচ্ছে জ্ঞানগুলাই হচ্ছে সেইটাই হচ্ছে তার হচ্ছে শিখন। আমি এমন একটা আছে কথা বললাম, এই কথাটা হচ্ছে আপনার মাথায় 1 মাসও কাজ করবে, মানে ঘুরপাক খাবে, তখন আছে আপনার হচ্ছে শিকনটা হবে। বুঝতে পেরেছেন? যখন আমার হচ্ছে জ্ঞানটা আপনার মাথায় 1 মাস পাক খাবে, তখন হচ্ছে আপনার শিকন হবে। আর আনন্দ যদি হয়, তাহলে দেখবেন যে ওই ক্লাস শেষেই শেষ। হ্যাঁ, হ্যাঁ, তা ওই যে আনন্দ যেটা দিচ্ছেন, ওই জিনিসটা চিন্তাটাও জন্য যদি হচ্ছে 1 মাস বা 1 বছর সারা জীবন যদি ওই শিক্ষার্থীকে ভাবাইতে পারে, তাহলে আপনার কাছে সেই আনন্দটা দিত। কিন্তু আমাদের সেই আনন্দ 1 মাস কেন, একদিনও ভাবায় না, মানে এমন ভাবে ভাবাবে যাতে সেটা হচ্ছে সে 1 বছর যাবত হচ্ছে ওইটা প্র্যাকটিস করবে এবং আজীবনও হচ্ছে প্র্যাকটিস করতে পারে। বুঝতে পারছেন? যেমন হচ্ছে আমি একটা হচ্ছে গীতা যজ্ঞ, মানে গীতা যজ্ঞ হয়েছিল, ওখানে হচ্ছে খিচুড়ি মানে প্রসাদ খাওয়া হচ্ছে, মানে উনিও আছে অনেক বয়স্ক লোক ও ভিক্ষু মানুষ, মানে শাস্ত্র অধ্যয়ন করে, ঠিক আছে? তা আমার কাছে জিজ্ঞেস করতেছে যে প্রসাদ কেমন হয়েছে,
না? তা আমি বললাম যে আমি তো প্রসাদ খাচ্ছি না, আমি খাচ্ছি খিচুড়ি। বুঝতে পারছেন? আমি তো খাচ্ছি খিচুড়ি। না, আমি খাচ্ছি খিচুড়ি, আমি তো প্রসাদ খাচ্ছি না। ঠিক আছে? আরেকটা বলতে পারেন আমি অন্ন খাচ্ছি। অন্ন মানে খাদ্য গ্রহণ করতেছি। ঠিক আছে? মানে প্রসাদ হচ্ছে সেইটাই, যে প্রসাদ, মানে প্রসাদ হচ্ছে মূলত জ্ঞান। মানে যে জ্ঞান অর্জন করলে মানুষ হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যায়, যাওয়ার পরে হচ্ছে পরমাত্মার সন্ধান করতে পারে, সেটা হচ্ছে প্রসাদ। আর খিচুড়ি বা অন্ন হচ্ছে এটা, মানে যেটা গ্রহণ করলে মানুষের হচ্ছে জৈবিক চাহিদা পূর্ণ হয় এবং হচ্ছে শারীরিক সুখ প্রাপ্তি, সেইটা হচ্ছে আপনার অন্ন বা খিচুড়ি। ওইটাও হচ্ছে অন্ন, ওইটাও খাদ্য, ওইটাও অন্ন। এখন আছে প্রসাদ, আপনি বলতে পারেন না। হ্যাঁ, মানসিক প্রশান্তি পাওয়া যায়, ওইটা হচ্ছে দৈহিক প্রশান্তি। ঠিক আছে? শোনেন, সেই জন্য আছে আমরা হচ্ছে এই যে গুরু কথা শব্দটা ব্যবহার করি না, মানে গুরুর ক্ষেত্রে, মানে আদা গুরু, গুরু কথা বলি না, এই যে জড় জগতে মনে করেন যত মানুষ আমরা সবাইকে গুরু হিসেবে ভাবি না, এরা সবাই আছে অসৎ গুরু। মানে সবাই অসৎ গুরু, একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে সৎ গুরু, তাছাড়া সবাই অসৎ গুরু। ঠিক আছে? মানে সৃষ্টিকর্তাই সৎগুরু, আর বাদ বাকি যত আছে সবাই অসৎ গুরু। মানে এরা আছে কি, মানে যেই সব গুরু শুধু আপনার খালি দেহ তত্ত্বের জ্ঞান দিবে। ঠিক আছে? এবং হচ্ছে দেহ তত্ত্বের জ্ঞান দিবে। আর দেহ কি হচ্ছে পচনশীল, পচনশীল না, নষ্ট হয় না। মানে যেই সব জিনিস নষ্ট হয় সেগুলোই হচ্ছে অসৎ। মানে যেই সব জিনিস নষ্ট হয় সেটাই হচ্ছে অসৎ। ঠিক আছে? আর যেই সব জিনিস হচ্ছে নষ্ট হয় না সেইটা হচ্ছে সৎ। ঠিক আছে? তাহলে হচ্ছে যেমন হচ্ছে আমাদের শরীরের ভিতরে আত্মা, আর কারো ভিতরে আছে রুহু কেউ বলে, এই দুইটা জিনিস হচ্ছে নষ্ট হবে না। মানে এই জ্ঞান হচ্ছে যে দিতে পারবে। জ্ঞান দেওয়া মানে হচ্ছে কি, ও দেখাই দিবে যে এই আত্মাটা কোথায় আছে। ঠিক আছে? এবার রুহুটা কোন জায়গায় অবস্থান করতেছে, মানে সেই হচ্ছে সদ্গুরু। আর এইটা দেখাই দিতে পারে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ দেখাই দিতে পারে না। বুঝতে পেরেছেন? আর সেই জন্য আছে, মনে করেন এই আমাদের আছে ধর্মগ্রন্থ আছে না? আচ্ছা, আমরা অর্জুনের কথা সব সময় বেশি শুনি কিনা? তাহলে অর্জুন আছে দেখবেন, মানে অনেক দেবতার উপাসনা করছে না? মানে শিবের উপাসনা করছে, ব্রহ্মার করছে, কালীর করছে, যোগমায়ার করছে, সবারই উপাসনা করছে। মানে সবার থেকে হচ্ছে সে বর প্রাপ্ত না, বর পেয়েছে, বর লাভ করছে না? কিন্তু বিশ্বরূপ দর্শনটা, মানে মানে আত্মস্বরূপটা কার কাছে জানতে পারছে? স্বয়ং সৃষ্টিকর্তার কাছে জানতে পারছে না? এবং আত্মতত্ত্বের জ্ঞান একমাত্র সৃষ্টিকর্তাই দিতে। হুম। তাহলে আমার হয়তো সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে ওই যে যেইটা হচ্ছে জানতে চেয়েছিল, ওই যে প্ল্যান টু সি, তাহলে ওই যে প্ল্যান মানে না, আর আছে পাঠ পরিকল্পনা, আছে পাঠ পরিকল্পনার অধিকতর উন্নয়ন, শিখন চক্রের মাধ্যমে পেশাগত উন্নয়ন। আর আছে ডু মানে আছে বাস্তবায়ন, শিখন শেখানোর কার্যক্রম পরিচালনা, পাঠ পর্যবেক্ষণ। আর আছে সি মানে মূল্যায়ন, যে শিখন শেখানোর কার্যক্রমের মূল্যায়ন, অনুচিন্তন, পরিমার্জন। আমরা আছে এইটুকুতেই